আর আমি স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে স্টুডিওতে আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। সাইদ খান, আপনার কাছে একটু যেতে চাই। সিপিডির বিশ্লেষণে আজকে উঠে এসছে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার সমান্তরাল চলতে হবে, গণতান্ত্রিক ধারা ফেরানোটা খুব জরুরি। সেই সাথে আজকে প্রেস সচিব উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের উপরে ভিত্তি করেই আগামী নির্বাচনের দিন তারিখ ঠিক হবে। এই বিতর্ক তো আছেই যে আগে সংস্কার না আগে নির্বাচন, এই বিতর্কের মধ্যে তো আমরা ঘুরপাক খাচ্ছি। তবে দুই দরকার, নির্বাচনও দরকার, সঙ্গত কারণে নির্বাচন দরকার, কেন দেশ তো পরিচালনা করবে পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক নেতৃত্ব। অতএব সেখানে একটা অন্তর্বর্তী সরকারের পক্ষে তো সব সমস্যা অ্যাড্রেস করা সম্ভব না, তো সেই জন্য নির্বাচনে যেতে হবে। কিন্তু কিছু সংস্কার করা দরকার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার করা দরকার। এখানে পুলিশ তো ডিমোলাইজড হয়ে আছে, তো পুলিশ বসে গেছে, এখন পর্যন্ত পুলিশ তো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না, পুলিশ বাহিনী খুবই নাজুক অবস্থায় আছে। এখানে প্রশাসন ও একইভাবে নাজুক অবস্থা আছে। তো পুলিশ প্রশাসনের সংস্কার যেগুলো জন্য তো সংবিধানকে স্পর্শ করতে হবে না, অনেক সংস্কারই সংবিধানকে বাইরে প্রশাসনিক এবং বিধি নির্দেশ এবং বিধি বলে করা যায়। কিন্তু কিছু কিছু সংস্কার আছে যেগুলো হচ্ছে সংবিধান সাথে যুক্ত, যেমন সেটা সংবিধানে অর্থাৎ পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে। সেই সব সংস্কারটা খুব কঠিন ব্যাপার, সেখানে রাজনৈতিক দলের ঐক্যমত্য দরকার এবং রাজনৈতিক দল এবং ঐক্যমত্যের ভিত্তিতেই হতে হবে, অন্যথায় সেটা তো মানে কোনো কার্য ফল বয়ে আনবে না। তো সেই জায়গাটা আমার মনে হয় যে রাজনৈতিক দলের সঙ্গেও আলাপ আলোচনা করা উচিত যে কোন কোন সংস্কারগুলো সরকার করবে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার করবে, এবং কোন কোন সংস্কারগুলো রাজনৈতিক দল করবে। তবে হ্যাঁ, তারা একটা রূপরেখা দিতে পারে যে এটা হচ্ছে ইমিডিয়েট, অর্থাৎ এখনই এই সংস্কারগুলো করা দরকার, মধ্যবর্তী একটা অবস্থা এবং সুদূর প্রসারী সংস্কারগুলো লাগবে। সংস্কার সব শেষ করে নির্বাচন এটা সম্ভব না। অতএব নির্বাচনের প্রয়োজনে সংস্কারকে গুরুত্ব দিতে হবে। তবে কিছু সংস্কার এবং কিছু জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। আমার মনে হয় যে জুলাইয়ের অভ্যুত্থানের যারা যোগ দিয়েছিল তার ভিতর ব্যাপক যে সাধারণ মানুষ তাদের আকাঙ্ক্ষা ছিল যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, আইন শৃঙ্খলার অবস্থা অবনতি ঘটেছিল, তো সেখান থেকে উত্তরণ ঘটবে। তো এই দুটো জায়গা আমার মনে হয় অ্যাড্রেস করাটা খুবই জরুরি, এটা সর্বাগ্রে দরকার। তারপরে অন্য অন্য সংস্কার, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সেটা হলো এই দুই জায়গা খুব বেশি যত্নশীল না, বরং সেখানে অন্য অন্য জায়গা বিতর্ক নিয়ে যাওয়া হচ্ছে। তো যে বিতর্কের সমাধান মিলবে কিনা সেটা নিয়েও সংশয় আছে। রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ছাড়া এবং তারা ঐক্যমত্যে পৌঁছতে না পারলে অন্য অন্য সংস্কার এটা হবে না। ঐক্য আমরা এখন দেখতে পাচ্ছি না কেন আবু সাইদ খান? কারণ 5ই আগস্ট আগ পর্যন্ত যে ঐক্যটা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রাজনৈতিক দলকে ঘিরে, সেই ঐক্যটা এখন এক এক রাজনৈতিক দল বলছে ঐক্যের ফাটল ধরানো যাবে না, বিভেদ রাখা যাবে না। এটি স্বাভাবিক, কেননা তখন হচ্ছিল যে বিভিন্ন কারণে কেউ ভোট দিতে পারেনি, তার ভিতর ক্ষোভ ছিল, কেউ দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিতে পারছে না, তার ভিতর ক্ষোভ ছিল, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি তার ক্ষোভ ছিল, হাসপাতালে সেবা পায়নি ক্ষোভ ছিল, নানা অনিয়মের ভিতর মানুষের ভিতর ক্ষোভ ছিল, ভূমি অফিসে থানাতে বিভিন্নভাবে নাজেহাল হয়েছে ক্ষোভ ছিল। তো সব ক্ষোভই তো আলটিমেটলি সরকারের অ্যাকাউন্টে জমা হয়েছে এবং এই ক্ষোভ থেকে ক্ষুব্ধ মানুষ রাজপথে নেমেছে এবং তারা সমস্ত ক্ষোভ এক রেখায় মিলেছে, এখানে বিস্ফোরণ ঘটে গেছে। আর বৈষম্য তো ছিলই, বৈষম্য বিরোধী হ্যাঁ ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, ওরা সামনে ছিল, কিন্তু সবাই যার যার এজেন্ডা নিয়ে কিন্তু মাঠে নেমেছিল। তো এই স্বাভাবিক কারণে সেই সময় তারা সব কিছুর জন্য দায়ী করেছে এবং সব কিছু ক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল শেখ হাসিনার সরকার, যার কারণে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এখন শেখ হাসিনা নেই, প্রত্যেকে যার যার এজেন্ডায় ফিরে গেছে, যে কারণে অনৈক্য দেখা দিয়েছে, এটি স্বাভাবিক। এটা কিন্তু
অস্বাভাবিক কিংবা অন্য কিছু নয়, না, না। যে যার যার অবস্থানে আছে। হ্যাঁ, তবে কতগুলো জিনিসের জায়গা কমন জায়গা একটা ঐক্য হওয়া দরকার, যে একটা ভালো নির্বাচন কিভাবে হবে, আইন শৃঙ্খলাটা কিভাবে নিয়ন্ত্রণে আসবে ইত্যাদি কিছু কিছু জায়গা, অর্থনীতি যে বেসামাল অবস্থা সেটা কি করে সামাল দেওয়া হবে, সেই সব বিষয়ে তাদেরকে ঐক্যমত্য বসতে হবে। আর তারা যদি আন্দোলনকারী ঐক্যবদ্ধ না থাকে সেটা হলো দুঃখজনক। আর একটা বুঝতে হবে, আন্দোলনের ফসল এই সরকার, এই সরকারকে তো ব্যর্থ হতে দেওয়া যায় না। অতএব সেই ক্ষেত্রে সরকার, আন্দোলনকারী ছাত্র এবং জনতা সবাইকে এক জায়গায় ভাবতে হবে, একসঙ্গে থাকতে হবে এই সব প্রশ্নে। তো সেই জায়গাটা হচ্ছে, তবে আমার বক্তব্য হচ্ছে যে সরকার কোনো কিছুই করতে পারবে না রাজনৈতিক দলের সঙ্গে তার আলাপ আলোচনা ছাড়া, এবং সেইটা খুবই জরুরি। এই ক্ষেত্রে আমি একটা সমস্যা দেখি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যতটা যোগাযোগ থাকা দরকার, যে ইন্টারাকশন হওয়া দরকার, সেটা কিন্তু আমি দেখছি না, যে আমরা কারণে হারুনুর একটা রশিদের ছাড়া কাছে ছাড়া যাই। ভাব লক্ষ্য করছি। একটা হারুন রশিদের কাছে আবু সাইদ খান, আবু সাইদ খান যেটা বলছিলেন, এটা ভালো নির্বাচন করার দরকার, এবং আরেকটি কথা উনি বলছেন পুলিশ দাঁড়াতে পারছে না। আমি আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ ছাড়া কি ভালো নির্বাচন বা এই নির্বাচন ফেয়ার হবে? আর আরেকটি প্রশ্ন আমি বলতে চাই, যে পুলিশ কেন দাঁড়াতে পারছে না? আচ্ছা, আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কেমন হবে, খারাপ হবে কি ভালো হবে, এটি আসলে একটা দীর্ঘকালীন বিতর্কের একটা বিষয়। আওয়ামী লীগের পর কাউন্টার প্রশ্ন ছুড়ে দেওয়া যায়, আওয়ামী লীগ নির্বাচনের জন্য এই মুহূর্তে প্রস্তুত আছে কিনা, তার সেই স্ট্রাকচারাল বিষয়গুলো আছে কিনা, এটি আরেকটা ডিবেট। আমি সেটা বলি, যে জিনিসটা হলো যে সাইদ ভাই যেটা খুব স্পষ্ট করেই বলেছেন যে নির্বাচন দরকার। এখন সেই জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটি তো একটা অনির্বাচিত সরকার, এটি হচ্ছে একটা ঐক্যমতের সরকার বলতে পারেন, অথবা এটি একটি সম্মতির সরকার তাকে বলতে পারেন, কিন্তু সেটা কিসের জন্য এটা খুব ক্লিয়ার হতে হবে। কে কী কারণে এটা চিন্তা করে তাদের মাথায় থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ আমি যেটা বুঝি একটি ভালো নির্বাচনের জন্য, আর এই নির্বাচনটা যাতে বারবার কোনো এটাকে যেন বারবার যেন এরকম কারচুপি না করা যায়, তার জন্য একটা সিস্টেম গ্রো করা। আর কি চায় মানুষ? বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা, যেটা বললো। তো এখন এই যে সংস্কার নির্বাচন এই কথাগুলো বলছে, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি স্পষ্ট এই যে অন্তর্বর্তী সরকার কি করতে চায়, এই জিনিসটা কি আপনার কাছে স্পষ্ট হয়েছে? সাইদ ভাইয়ের কাছে কি এখন স্পষ্ট? আমরা নির্বাচনের কথা বলছি এবং সংস্কারের কথা বলছি, তাহলে গোলটা কি এবং এর শেপটা কি হবে, এটি এই অন্তর্বর্তী সরকারকে এখনো ক্লিয়ার করতে পেরেছে? বলছে যে ফেব্রুয়ারিতে এই যে তাদের যে রিপোর্ট সেটা দেওয়ার পরে। আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, অন্তর্বর্তী সরকারটা যখন গঠন করা হয় তখন কি এরকম কোনো ম্যান্ডেট নিয়ে করা হয়েছে যে আমরা নির্বাচন দিতে আসছি? আচ্ছা, আপনি ভালো প্রশ্ন করেছেন। তো কিছু জিনিস তো কিসের ম্যান্ডেটে তারা এসছে সেটা কি অন্তর্বর্তী সরকার বলেছে যে আমি কিসের ম্যান্ডেটে এসেছি? তার ম্যান্ডেট কিছু, সে সংবিধানের অধীনে শপথ নিয়েছে। তো সংবিধান কি এই সরকারকে অ্যালাউ করে? সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েছে। তো সেটা কি কি জন্য? মানে অনির্বাচিত সরকার, সংবিধানের যে মূলনীতি, সেখানে কি অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকার কোনো ব্যবস্থা আছে? নাই। একটাই মাত্র ব্যবস্থা আছে, যেটা আবার সংবিধানে ফিরে আসছে, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তাহলে অন্তর্বর্তী সরকার কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা? তাই যদি হয় তার মেয়াদ 3 বছর, 3 মাস। অন্তর্বর্তী সরকারের কোনো ব্যবস্থাই তো সংবিধানে নাই, তাহলে এটা কিসের ভিত্তিতে আছে? আমি সেজন্যই বলি এটি সম্মতির সরকার। কার কাছ থেকে সম্মতি নেবে? স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিসগুলো, তাদের নিজস্ব কোনো ম্যান্ডেট নাই। আমি বারবার এটা বলছি, তারা ম্যান্ডেটেড হবে কার মাধ্যমে? পলিটিক্যাল পার্টিস, সাধারণ মানুষ, এদের মধ্য দিয়ে। শুরু থেকেই তাদের উচিত ছিল একদমই রেগুলার বেসিসে যারা স্টেক হোল্ডার তাদের সাথে বসে বসে সিদ্ধান্ত নেওয়া আমাদের রোড ম্যাপটা কী হবে। সেটা না করে তারা যখন একটু ঝামেলায় পড়ে তখন রাজনৈতিক দলগুলোকে ডাকে। আরে রাজনৈতিক দলই তো নির্বাচনে অংশ নেবে, তারা ক্ষমতায় যাবে। তাদেরকে ক্ষমতা ভোগ করার জন্য তারা ক্ষমতায় আসছে না, কিছু কাজ করার জন্য আসছে। সে কিছু কাজের প্রাইম কাজটি হচ্ছে নির্বাচন, আর সংস্কার হচ্ছে নির্বাচন এবং পরবর্তীতে আর কিছু যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় সংস্কার। কারণ সংস্কার একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। এই শব্দটা শুনলে অনেককে নেগেটিভ মনে করে। আমি বলি সংস্কার বহতা নদীর মতো, এটা সবসময় সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আপনার কথাই ধরুন, আমার কথাই ধরুন, আমার জীবনটাই ধরুন, আমি প্রতি মুহূর্তেই সংস্কারের মধ্য দিয়ে আগাচ্ছি। সুতরাং সংস্কারকে কোনো সময় বেঁধে দেওয়া যায় না যে এতদিনে সংস্কার হয়ে যাবে। আপনি একটু পলিসি করে দেন, রোডম্যাপ করে দেন, আর আপনি কি করতে চান? আপনার তো পার্লামেন্টে পাশ করতে হবে। আপনার পার্লামেন্ট যদি সেগুলো অনুমোদন না দেয়,
আপনি সংবিধান সংস্কার করতে পারবেন? সুতরাং এই জন্য তো সম্মতি দরকার। যদি আপনি একটা চার্টার তৈরি করতে পারেন, স্টেক হোল্ডার, আমি যাদেরকে বলি রাজনৈতিক দল, তারা যদি একমত না হয় কোনো সংস্কারই আপনি করতে পারবেন না। তো তাদেরই আপনি গুরুত্ব দিচ্ছেন না। আর যে বলছেন যে ঐক্যমত, কিসের ঐক্যমত? যে ঐক্যমতের কথা বলছে এটা স্বৈরাচারের জন্ম দেয়। আমি বারবারই বলছি, ঐক্যমত হবে সিলেক্টেড কিছু ইস্যুতে। আমাদের ন্যাশনাল ঐক্যমত তো আছে, আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের ঐক্যমত আছে, আমাদের জাতীয় চেতনার ব্যাপারে ঐক্যমত আছে, 24-এর যে গণঅভ্যুত্থান সে ব্যাপারে ঐক্যমত আছে। আপনি কি ঐক্যমত চান দীর্ঘদিন ক্ষমতায় থাকার? নেভার। আপনার ঐক্যমত চাইতে হবে নির্বাচনের জন্য। তো নির্বাচনের ব্যাপারে কে না চায়? আপনার ঐক্যমত থাকতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য। ঐক্যমত মানে সব এক জায়গায় বসে যেমন খুশি দেশ চালানো, এটা ঐক্যমত না, এটা স্বৈরাচারের জন্ম দেয়। আমি মনে করি এখন যে ক্রিটিসিজম হচ্ছে, এখন যে দাবিগুলো উঠছে, এটিই ভালো, এটিই ডেমোক্রেসি, এভাবেই চলতে হবে। আর আপনি একটা প্রসঙ্গ তুলছিলেন, পুলিশ কেন ডিমোরালাইজ? মানে পুলিশকে তো বুস্ট আপ করার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। পুলিশকে কি করা হলো? সব মিলে সংস্কার অনেক প্রস্তাব হলো, তার ভিতরে কি হলো? পুলিশের পোশাক পরিবর্তন। তো পোশাক পরিবর্তনে কি পুলিশের মন পরিবর্তন হয়? পোশাক পরিবর্তন করলে কি ব্যক্তি পরিবর্তন হয়? এই যে পোশাক পরিবর্তনে কি হবে জানেন তো? আপনি তো জানেন কয়েক হাজার কোটি টাকার টেন্ডার হয় এই পুলিশের পোশাকের জন্য। নতুন কাপড় কিনতে হবে, নতুন লোকজন ব্যবসা পাবে, এবং কিছু পুলিশ কর্মকর্তার মুখে বলতে তো মানে সব যেন ফেরেস্তা হয়ে গেছে, কিছু হয় নাই তো। কিছু পুলিশ কর্মকর্তার আমদানি রপ্তানি, মানে আমদানি রপ্তানি কি টাকার আমদানি রপ্তানি, এই ব্যবস্থা হবে, আর কিচ্ছু হবে না। যে কাজটা করা দরকার ছিল সেই কাজটাতে এই 5 মাসে করা যেত না? আপনি বুস্ট আপ করার জন্য আপনি তাদের সাথে মাঠে থাকতেন, তাদের সাথে হেল্প করতেন, কিভাবে করা যায় তাদের কথা বলতেন, ডায়ালগ করতেন, পুলিশের সাথে মানুষকে ওপেন ডায়ালগের ব্যবস্থা করতেন। প্রত্যেক থানায় থানায় যেটা হতো, কমিউনিটির সাথে সে কথা বলতো, সেখানে উপর থেকে, সেটা করেননি। করেন কি? সর্বশেষ আমরা জানলাম পোশাক পরিবর্তন। পোশাকের যে ডিজাইন, আল্লাহর রহমত, মাশাআল্লাহ, যেটা করেছে, আমি আর বলবো না পুলিশই নাকি এটা পছন্দ করে না। আমরা কি চাই? জনবান্ধব পুলিশ, গণমুখী পুলিশ। সেখানে যেটা প্রধান দাবি ছিল যে পুলিশের ব্যাপারে যে অভিযোগগুলো উঠবে আমরা সাধারণ মানুষ করব, সেটার তদন্ত পুলিশ করবে না, সেটা কিন্তু নাই। আপনি খেয়াল করেন, সেটা কিন্তু নেই। আবার যেটা আছে যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মানবাধিকার কমিশনে যাওয়া যাবে, এটা কিন্তু সংস্কার কমিশন বলছে, কিন্তু সেটা আবার পুলিশ বিরোধিতা করে। তাহলে মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। এটা করার জন্য আসলে এই ধরনের, আপনি দেখেন জনপ্রশাসন সংস্কার কমিশন এমন এক প্যাচ করে দিয়েছে, ওটা আর আগাবে না ইনশাল্লাহ। কারণ আপনি জনবান্ধব জনপ্রশাসন না করে কার কত ভাগ, অর্থাৎ বানরের পিঠাভাগ শুরু করছেন ওখানে। যাকে ওখানে বসিয়েছেন তিনি তো একজন আমলা, উনি তো আমলাতন্ত্র বোঝে। অর্থাৎ এই আমলাতন্ত্রকে সংস্কারের জন্য আমলা তো লাগবেই বোঝার জন্য। আপনি সিভিলিয়ানদের কতজনকে নিয়েছিলেন? আপনি সংস্কার করতে যে এখন গিট্টু লাগাই দিচ্ছেন, আর এটা হবে না। আনোয়ার রশিদ, আমি একটু পুলিশ নিয়ে আরেকটু প্রশ্ন করি আপনার কাছে। প্রত্যেকটা হত্যাই তো হত্যা। জি, 5ই আগস্ট এই ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসনে শেখ হাসিনার নির্দেশে আমরা শুনতে পাই যে পুলিশ যেভাবে নৃশংসভাবে তার যজ্ঞ চালিয়েছে, অনেক ছাত্রকে আমরা শহীদ হতে দেখেছি। এর মধ্যে তো পুলিশ সদস্যও নিহত হয়েছে। এই হত্যার বিচারটা কি হবে? 44 জনই তো সরকার স্বীকার করছে। এবং আমি মূলত আপনি যখন প্রশ্নটা করছেন, আমার রিপোর্টের জন্যই এই যারা পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের কয়েকজনের পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। কয়েকজনের পরিবারের সঙ্গে কথা, কম 5-6 জন। আপনার যাত্রাবাড়ি থানায়, তারপরে ওই যে এনায়েতপুর থানা তাদের, এবং আরও কয়েকটা থানায় তাদের পরিবারে খুব ফ্যান্টাস্টিক, খুব ইন্টারেস্টিং তারা কথা বলছেন। তারা একটা কথা বলছেন যে তাদের যারা আত্মীয় বা কারোর হাজব্যান্ড, তারা তো সরকারের দায়িত্ব, সরকারের নির্দেশ পালন করছে, কিন্তু পুলিশকে কখনো বলা হয়েছে অবৈধ কোনো নির্দেশই গভর্নমেন্টের নির্দেশ না? নাম্বার 1। তাহলে আবার অনেকে কিন্তু ফাঁড়িতে ছিল, তারা কোনো ডিউটিতে ছিল না। এখন বিষয়টা যেটা হচ্ছে, যেমন পুলিশকে কি ছাত্রদের গুলি করার, গণহত্যার যতই নির্দেশ দেয়া হোক সেটা পুলিশ পারে না, সেটা কিন্তু পুলিশ পারে না। আপনি কিন্তু এটা কিন্তু বেআইনি, কিন্তু তারা কেউ কেউ করেছেন। এখন যেখানে হচ্ছে যে যারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, খেয়াল করেন, তারা কিন্তু কেউ মারা যায় নাই। খুব ইন্টারেস্টিং কেস। যারা ফিল্ড লেভেলে ছিল, কনস্টেবল, সর্বোচ্চ কিন্তু ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এদেরকে তো এই সমস্ত কাজে পাঠিয়েছে কারা? সিনিয়র পুলিশ অফিসার এবং রাজনীতিবিদ যারা মন্ত্রী ছিলেন। আপনি ওই ভিডিওটা তো আমার মনেই আছে, একজন বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক, যে একটা মারি একটা যায়, আর কেউ যায় না। তো আপনি সেই গ্রুপকে কি ধরতে পেরেছেন? পারেননি। যারা মূলত দায়ী, যারা বলির পাঠা, তাদেরকে আমরা পাচ্ছি। কিন্তু এটা কিন্তু ওই পুলিশ কর্মকর্তার ওই যে সদস্য স্ত্রীরা বলছে যে তাদের তো বিচারের আওতায় আনা হচ্ছে না। কয়জনকে ধরেছেন আপনি? সেটা করা হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকটা হত্যারই তদন্ত হতে হবে। আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা
নিহত হয়েছে তার বিচার হতে হবে, এগুলো তদন্ত হওয়া উচিত। পুলিশ যদি কেউ গুলি করতে গিয়ে মারা যায়, সেই পুলিশের বিচার হবে কি হবে না সেটা আইন সিদ্ধান্ত নেবে। কিন্তু কোনো নিরীহ পুলিশ যদি হত্যাকাণ্ডের শিকার হয়, তার কি বিচার পাওয়ার দায়িত্ব নাই বা রাইট নাই? সে কি বিচার পেতে পারে না? একজন পুলিশ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে যদি আমি হত্যা করি, তার কি বিচার পাওয়ার রাইট নাই? মেবি সে পুলিশ বাহিনীর। তাই যদি বলেন, আমি একটা খুব প্রায় উদাহরণ বলি, যে অনেকে বলে যে ওই প্রতিষ্ঠানটা খারাপ, ওটা বাদ দিয়ে দাও। তো ব্যক্তির জন্য প্রতিষ্ঠান খারাপ হয়? তো শেখ হাসিনা বাংলাদেশকে তো একটা স্বৈরতন্ত্রের নরক রাজ্যে পরিণত করেছে, তাই বাংলাদেশকে বাদ দিয়ে দেবো নাকি? আন্ডারস্ট্যান্ড করেন? তাই দেশকে বাদ দিয়ে দেবো নাকি? মানে ব্যক্তির দায় ব্যক্তিকে নিতে হবে, কোনো প্রতিষ্ঠানকে না। সেই জায়গাটায় পুলিশকে আমাদের বারবারই দাঁড়া করাতে হবে এবং এমনভাবে করতে হবে। তারা কিন্তু সবাই বলছে যে পুলিশকে, ওই যে নিহতের যারা ফ্যামিলির মেম্বার, যে পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয়, পুলিশ যেন স্বাধীনভাবে তার আইনের মধ্যে কাজ করতে পারে, তার জন্য বেআইনি আদেশ পালন করতে না হয়, তাকে যেন ঊর্ধ্বতন কর্মকর্তার বেআইনি আদেশ পালন করতে, এই ব্যবস্থাগুলো যেন এই পুলিশ সংস্কার কমিশন করে, এটা বারবার তারা আমাকে বলছেন এবং আমরাও সেটা চাই। হারুন রশিদ, আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং 21 টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। আবু সাইদ খান, আমরা একটু বিডিআর হত্যাকাণ্ডে নিয়ে ফিরতে চাই। আজকে পিলখানা হত্যাকাণ্ডে জামিনে বেরিয়ে আসা বিডিআর সদস্যদের কেউ নির্দেশ নন, এরকম একটি দাবি জানিয়েছেন সেনা সদস্যদের পরিবারে। রাওয়াতে আজকে তারা একটা ব্রিফিং করেছে, এই ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, জামিনে বেরোনো মানে তো নির্দোষ না, দোষী হতেও পারে, নির্দোষও হতে পারে, অর্থাৎ এখনও বিচারাধীন আছে, তো তারাই তো জামিনে বের হয়। কিংবা ঊর্ধ্বতন কোর্টে সেটা আপিল করে, সেখানে নতুন করে তো সেটাকে রিভিউ করার সুযোগ থাকে, সেই এমন একটা অবস্থা রয়েছে। তবে হ্যাঁ, এটা নিয়ে তো অনেক কথা উঠেছে যে আসলে কি হয়েছিল, কি ঘটেছিল। তো এটা নিয়ে যখন তাদের স্বজনদের থেকে দাবি উঠেছে, এটা নতুন করে তদন্ত হতে পারে আসলে কি হয়েছিল, এবং এটা কি বাইরে থেকে ঘটেছিল, কতটুকু বাইরে থেকে কেউ ঘটিয়েছিল, না এর ইন্টারনাল কারণ ছিল, অভ্যন্তরীণ কারণ ছিল, এখানে কি সত্যি শ্রমিক এবং অফিসারদের মধ্যে দ্বন্দ্ব ছিল, না বাইরে থেকে কেউ এটাকে ঘটিয়েছিল, কিংবা কতটুকু দ্বন্দ্ব ছিল, কেন ঘটিয়েছিল, এই সব কিছু নিয়ে আলাপ হতে পারে। তবে অভ্যন্তরীণ কারণ ছাড়া বাইরে থেকে কিন্তু ঘটানো যায় না। হ্যাঁ, বাইরে থেকে প্লে করা যায়, কারণগুলোকে তো এখানে ডিল করা যায়, কিন্তু কোনো কিছুরই পরিবর্তনের জন্য ভিতরের কারণ দরকার, তো সেইটাও ছিল। তো সব কিছু মিলে বিডিআরের যে ব্যবস্থাপনাটা যে সেটাও একটা ত্রুটিপূর্ণ ছিল। সিপাহীরা তো তারা অফিসার বাইরে থেকে আনা হতো, তো সেনা অফিসাররা ছিল, সেখানে একটা দ্বন্দ্ব কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। সাধারণ এদের দাবি ছিল যে তারাই যাতে বিডিআরের লোকেরাই যেন তারা তাদের অফিসার অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারে, এমন দাবি ছিল। তারপরে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল, তারা মনে করেছিল যে এটা বোধহয় সেনাবাহিনীর অনুগত একটা বাহিনী, এই ধরনের ব্যাপারটা ছিল। আর একটা হতে পারে যে হ্যাঁ, বাইরে থেকেও কেউ কলকাঠি নাড়তে পারে। তো কি হয়েছিল, আমার মনে হয় সেটার একটা, যেহেতু দাবি উঠেছে, একটা সুষ্ঠু তদন্ত হতে পারে, তদন্তের মধ্য দিয়ে আমরা সত্যে উপনীত হতে পারি। অর্থাৎ তদন্তটাই তো, যে তদন্ত হয়েছিল সেটা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তাহলে বুঝতে হবে যে এ ব্যাপারে আবার পুনঃতদন্ত হতেই পারে, এবং সেটা হওয়াটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। ধন্যবাদ আবু সাইদ খান। হারুনুর রশিদ, আবু সাইদ খান যেটা বলছিল যে বাইরের থেকে কেউ ঘটালো কি না, আমি একটু যদি পেছন দিকে ফেলে যাই, একটু ইনফরমেশন আপনার সাথে আমি শেয়ার করি। আপনি নিশ্চয়ই মনে আছে বড়াইবাড়ি যুদ্ধ 2001 সালের 18ই এপ্রিল, তৎকালীন 16 জন বিএসএফ সৈনিক নিহত হন। বলা হয় যে বাংলাদেশ এবং ভারতের বর্ডারের সবচেয়ে বড় আনরেস্ট এবং কাইন্ড অফ ওয়ার। তৎকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং পার্লামেন্টে একটা কথা বলেন, এটা তীব্র নিন্দা জানিয়ে, যে এর প্রত্যেকটি মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। আমি একটু যোগসূত্র খুঁজছি না, আমি বলতে যাচ্ছি ঠিক আওয়ামী লীগ ক্ষমতায় আসার 40 দিন পরেই এই ঘটনা। জি,
তা আপনি যোগসূত্র খুঁজতে চাচ্ছেন না তো বলছেন কেন? আমি মেলানোর চেষ্টা মেলানোর চেষ্টা করছেন, একই জিনিস, যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন। আমি যোগসূত্র খুঁজি না, আমি আবু সাইদ খান সাহেবের মতো, যেহেতু এই বিষয়টি নিয়ে এখন কত কথা হচ্ছে, নানা ধারণা হচ্ছে, সুতরাং এটা একটা স্বাধীন তদন্ত চাই, একদম হোল হার্টেডলি তদন্ত চাই। আপনি যে কথাগুলো বলছেন ঘটতে পারে, অনুমান আমার থাকতে পারে, আমি অনেকগুলো সিমটম দেখে বলতে পারি মেবি এরকম, কিন্তু আমি তো সিদ্ধান্ত উপনীত হতে পারি না। ধরেন যারা জামিন পেয়েছেন তখনকার বিডিআর সদস্যরা, তারা তো কথা বলছেন এখন সংবাদ মাধ্যমে, এবং আমি তো শুনেছি যে তারা ওই ঘটনার সময় ছিলেন না, তারা অন্য জায়গায় ছিলেন, অথবা তারা কিন্তু তাদেরকেও মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এখানে এত সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো, তার কি বিচার হবে না? এখন সেনা কর্মকর্তারা বলছেন যারা জামিনে বেরিয়ে এসছেন বিডিআর সদস্যরা, তারা নির্দোষ না। তারা যেটা বলছেন আইনগতভাবে এখনো পর্যন্ত তারা নির্দোষ প্রমাণ হননি, কিন্তু নির্দোষ হতেও পারেন পরবর্তী পর্যায়ে যারা, কেন জামিন তো একজন মানুষের রাইট, যারা আসামি থাকেন বা এগুলা। এই বিষয়গুলো আসলে এখনো আমার খুব প্রিমেচিওর মন্তব্য করার জন্য। হয়তো একটা বিচার প্রক্রিয়া চলছিল, সেখান থেকে এখন আরেকটা প্রক্রিয়া যাওয়ার, আমি মনে করি যে একটা বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরও ফের তদন্ত হতে পারে। পৃথিবীতে বহু ঘটনা আছে যে অনেককে শাস্তি দিয়ে দেওয়া হয়েছে, ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, তারপরও কিন্তু আবার সেটার তদন্ত করে ওই কোর্ট, সেই বিচারক বেঁচে নেয়, কিন্তু ওই কোর্ট ক্ষমা চেয়েছে যে তাকে ফাঁসিটা দেওয়া ভুল ছিল, তাকে এই দণ্ডটা দেওয়া ভুল ছিল। সুতরাং ঘটনা তো ঘটেছে, সুতরাং তদন্ত আবার হতে হবে। আমি আর দুইটা ঘটনা আপনাকে বলি। 21শে আগস্টের গ্রেনেড হামলায় আমরা দেখেছি সব আসামি খালাস পেয়েছেন, 10 ট্রাক অস্ত্রের মামলায় আমরা তাই দেখছি। তাহলে নিশ্চয়ই যার যে রায়গুলো দিচ্ছেন এখন, সেখানে আগে ত্রুটিপূর্ণ ছিল, এ কারণেই তো তা খালাস দিচ্ছেন। তাহলে 21শে আগস্টের ঘটনা তো ঘটেছে না, 21শে আগস্টের ঘটনা কেউ ঘটায়নি বা ঘটনা ঘটেনি, আপনি সেটা বলতে পারেন না। 10 ট্রাক অস্ত্রের ঘটনা তো ঘটেছে না, কেউ ঘটায়নি। সুতরাং একই সঙ্গে দায়িত্ব এসে যায় এগুলোর একটা সঠিক হোল হার্টেড স্বাধীন নিউট্রাল তদন্ত করা। তা যদি করা না হয়, এই ধরনের শুধুমাত্র যদি ন্যারেটিভ তৈরি করা হয়, তাহলে বিচারটা তো পাইল না। কারণ 21শে আগস্টের ঘটনায় যারা ভিকটিম, তাদের তো বিচার পাওয়ার রাইট আছে। 10 ট্রাক অস্ত্রের ঘটনায় যে ঘটনা, সেখানে তো বিচার হতে হবে। তেমনি বিডিআর হত্যার ঘটনায়, আমরা বিডিআর হত্যা বলি, কিন্তু এখানে তো সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। বিডিআর মিউটিনির কথা বলেন, সেখানে তো সেনা কর্মকর্তাদের যারা হত্যা করা হয়েছে, তাদের পরিবারের তো রাইট আছে তাদের বিচার পাওয়ার। আবার কেউ যদি ন্যায় বিচার বঞ্চিত হয়ে বিনা অপরাধে শাস্তি খাটেন, তারও রাইট আছে ন্যায় বিচার পাওয়ার। সুতরাং এটা ঘটেনি, সব এটা বলে দেওয়াই যথেষ্ট না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, একই সঙ্গে ওই ঘটনাগুলোয় প্রকৃত করা অপরাধী, সেগুলা খুঁজে বের করা, এবং এগুলো যদি খুব বেশি দেরি করা হয়, তাহলে এই ধরনের বয়ান চলতে থাকবে, মানুষ বিচার পাবে না। আমি আরেকটু আপনার কাছে একটু জানতে চাই, আমি বিডিআর নিয়ে একটু তখনকার এই ঘটনাগুলো একটু মানে রিকল করেন, ট্রাই করি। আপনার মনে আছে যখন এই ক্লিনজিং অপারেশনটা চলতে থাকে, তখন বিজয়ের বিদ্রোহীদের যারা লিড দিচ্ছিলেন কিছু নেতা, জাহাঙ্গীর কবির নানক, হ্যাঁ, প্রাইম মিনিস্টার, তৎকালীন প্রাইম মিনিস্টারের সাথে তারা দাবি দেওয়া নিয়ে কথা বলছে, তারা ওখান থেকে চলে এসেছে, তারপরে আপনার ভিতরে গেছে। আমরা তখন জানলাম, প্রথম বলা হলো কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, তারপরে লাশের পর লাশ বেরিয়ে আসলো। আমি তখনও 21 টেলিভিশন ছিলাম, মাঝখানে ছিলাম না, এবং আমি 72 ঘন্টা পর বাসায় যাই। সব বিষয়গুলোই আমার জানা আছে। এবং আপনি মইনু আহমেদের লাস্ট ইন্টারভিউটা ইউটিউব চ্যানেলে আমরা যখন দেখলাম, এখানে একটা কথা বলেছেন যে আমরা প্রস্তুত ছিলাম আর্মি ইন্টারভেনশনের জন্য, কিন্তু আমরা প্রাইম মিনিস্টার অফিস থেকে কোনো গ্রিন সিগন্যাল পাইনি। মইনু আহমেদ, আমি যেটা বলি, উনি তো 1/11 সেই কুশীলবদের একজন। মইনু আহমেদ যদি হোল হার্টেডলি বলে থাকেন, তাহলে প্রাইম মিনিস্টারের তখনকার উচিত ছিল তাকে অনুমতি দেওয়া। কিন্তু আমি আপনাকে বলি এই দেশের, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের সেনাবাহিনী, তার যদি কোনো স্বার্থে আঘাত লাগে, সে যদি চায়, ওই অনুমতি লাগে না, সে ইন্টারভেন করতে পারে। হ্যাঁ, মইনু আহমেদ কিন্তু চাইলে ইন্টারভেন করতে পারে। আমি আপনাকে বলি, সশস্ত্র বাহিনী বিভাগটা প্রধানমন্ত্রীর অধীনে, কিন্তু সেনাবাহিনী সারা দেশে একটি স্বতন্ত্র বিষয়, তার বিভিন্ন নর্মস আছে। সুতরাং এটি তিনি এখন ব্যাখ্যা করছেন নিরাপদ দূরত্বে যে নিজেকে সেভ করার জন্য। সুতরাং তারও সংশ্লিষ্টতা এখানে আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার আছে। মেবি তার ভিতরে এক ধরনের অপরাধবোধ কাজ করছে, তিনি নিজেকে সেভ করতে চাচ্ছেন। না, আমি তো বললাম যে নানা ঘটনা এখানে আছে, থাকতে পারে, সেগুলো একটা তদন্ত হওয়া উচিত। আমি মনে করি বিচার প্রক্রিয়া চলছে, এই বিচার প্রক্রিয়া স্থগিত করে তদন্তে কোনো বাধা নেই। ফৌজদারি মামলা, ফৌজদারি মামলা তো
ফৌজদারি মামলা কখনোই শেষ হয় না। ফৌজদারি মামলার বিচার হয়ে গেল, এটা রিভাইভ করা সম্ভব। ফৌজদারি মামলা ফাঁসি দিয়ে গেল, আবার পুনর্তদন্ত করা সম্ভব। সুতরাং সুযোগ আছে। আমরা কেন, এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তো বলি একটা নিউট্রাল সরকার। এই সরকারের সময় তো সুযোগ, সেই সুযোগটা আমরা কেন হাতছাড়া করছি? সেটাই, শুধুমাত্র র্যাবও কেন? কর্ডন করেছিল তখন, কিন্তু র্যাবকে এখান থেকে চলে যেতে হয়েছে। ওখানে অনেক তো কথা তখনও আছে যে, আমি বলি যে তখন তারা বলছে আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। তখন বলা হয়েছে না, ভিতরে কোনো কিলিং ঘটেনি, শুধুমাত্র জিম্মি করে রাখার ঘটনা ঘটেছে। তো তাই যদি সত্যি হয়ে থাকে, আমি তো জানি না, সেটা তো হয়নি, আমরা তো পরে লাশের পর যদি এ ধরনের বিভ্রান্তি করা হয়ে থাকে, তাহলে তো বিভ্রান্ত হয়েছে। কিন্তু আসলেই কি বিভ্রান্তি ছিল, না এটাকেই সরকার ধামাচাপা দিতে চেয়েছিল ভিতরে মাস কিলিংকে? সেইটি তদন্ত করে বের করা হোক না। মইনু আহমেদ এখন বয়ান দিচ্ছেন, দেশে ফিরুক না, উনি দেশে ফিরে কথা বলুক। আমরা দেখছি ম্যাক্সিমাম মানুষই সত্য কথা দেশের বাইরে গেলে বলেন, দেশে থাকতে বলেন না। এটা আমার জন্য একটা দুর্ভাগ্য, আমাদের দেশের মানুষের জন্য। শুধু তাই নয়, এবং ক্ষমতার বাইরে গিয়ে বলে। শুধু তাই নয়, আপনি দেখবেন খুব বিদ্রোহী কথাও দেশের বাইরে গিয়ে বলে। মানে আপনি এখনো খেয়াল করবেন, আমি হঠাৎ করে একজনের কিছু ইউটিউব ভিডিও দেখতে পেলাম, তিনি একটি বয়ান তৈরি করছেন। আমি প্রশ্ন করলাম, উনি কি দেশের বাইরে চলে গেছেন নাকি? তখন আরেকজন বললেন, হ্যাঁ দেশের বাইরে চলে গেছেন। দেশের বাইরে চলে গিয়ে অনেক কথা অনেকভাবে বলা সহজ। দেশে বসে যিনি সত্যনিষ্ঠ কথা বলতে পারেন অনেক রিস্ক নিয়ে, হি ইজ দ্য রাইট পারসন। কারণ বাইরে গেলে অনেক উদ্দেশ্য থাকে, অনেক বিধেয় থাকে, অনেক স্বার্থ থাকে, অনেক অপস্বার্থ থাকে, অনেক সততাও দেশে থাকলে হারুনুর রশিদ জেলে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, সেটা করে যারা করেন তারাই তো সত্যিকারের সাহসী বীর। এই যে 24-এর গণঅভ্যুত্থানে যে সমস্ত ছেলে মেয়েরা রক্তচক্ষু উপেক্ষা করছে, তারা জানে তাদের মৃত্যু অনিবার্য যদি তারা সফল না হয়, তারা মাঠে নেমেছে, তো ওরাই তো প্রকৃত বীর। এরাই তো বীর যারা জানেন যে হাসিনা সরকার যদি টিকে যায়, তাদের প্রত্যেককে হয় গুলির মুখে পড়তে হবে, নয় কারাগারে যেতে হবে, আরেকটু হলে 14 গোষ্ঠীকে বছরের পর বছর ভোগ করতে হবে। এটা বুঝি যারা মাস্তায় নামে, যারা কথা বলে, দে আর দ্য রাইট পারসন, সাহসী পারসন। রাইট তো আছেই, রাইট অনেক পারসন আছে কথা বলে না, বলার সুযোগ নেই, তার ফ্যামিলি আছে, পরিবার আছে, বলে না। চুপ থাকা, স্বৈরাচারের পক্ষ না হয়ে চুপ থাকাও একটা জেহাদ। আপনি খেয়াল করবেন, সহযোগী না হওয়াও একটা জেহাদ। আপনি হয়তো দুর্বল জেহাদি, আর কথা বলা তো বড় জেহাদ, এটা মনে রাখবেন। আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি খেয়েছি। প্রিয় দর্শক, আরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। স্টুডিওতে আছেন আবু সাইদ খান এবং হারুন আর রশিদ। আবু সাইদ খান, আমরা আবার একটু প্রেস সচিবের কথায় ফিরতে চাই, আবারও বলতে চাই, যিনি আজকে বলেছেন সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করেই আগামী নির্বাচনের দিন তারিখ ঠিক হবে। না, সংস্কার কমিশনের তো অনেক বড় রিপোর্ট আছে, তো সব কিছুই তো এটা করতে পারবে না, অ্যাড্রেস করতে পারবে না, এবং সব কিছুই ইন্টিরিম গভর্নমেন্টের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না। কেননা এখানে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, জনপ্রশাসন, আরও তো কত 15টা বোধহয়, গোটা 15 সংস্কার আছে, সেইগুলো সমাপ্ত করে এটা তো কয়েক বছরের ব্যাপার লেগে যাবে। অতএব নির্বাচনের জন্য হ্যাঁ এর মধ্যে পিক করতে হবে তাকে, যে কোনটা করার দরকার, নির্বাচনের আগে কোনটা করার দরকার, কিংবা এখানে আইন শৃঙ্খলা অবস্থার উন্নয়ন, এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সব প্রয়োজনীয় জিনিসগুলোর ক্ষেত্রে কী কী সংস্কারগুলো করতে হবে, পুলিশকে ঠিক করতে হবে, প্রশাসনটা খানিকটা ঢেলে সাজাতে হবে, এই কাজগুলো করা দরকার। কিন্তু সব সংস্কার, অর্থাৎ কমিশনের কাছ, মানে পুণ্ড কমিশনের জমা দেওয়া সব সংস্কার, এটা সম্ভব না, এটা একটা অবাস্তব বিষয়, এবং যারা এটা তৈরি করেছেন তারাও এটা বুঝেন যে এটা কতদিন লাগবে। তো এই ধরনের পরিকল্পনা তো অনেক থাকে, কিন্তু সেই সব পরিকল্পনাগুলো আমরা দীর্ঘ সময় দেখেছি, অতীতেও আমরা দেখেছি যে ওইটা যেমন স্বাধীনতার সময় তো তখন ডক্টর নুরুল ইসলাম, রেহমান সোবহান, স্বদেশ বোস, এদেরকে নিয়ে একটা কমিশন হয়েছিল, সেটা হলো এটার কী বলে, অর্থনৈতিক পুনর্গঠনের জন্য তারা অনেকগুলো প্রস্তাব দেয়। তো সেই কমিশনের প্রস্তাবগুলো তো দীর্ঘ, তো এখনও ঝুলে আছে, এখনও সেটা একটা সুখপাঠ্য জিনিস, কিন্তু এটা বাস্তবায়িত হয় নাই। তো এই কমিশনের অনেক কিছু আছে যেগুলো রাজনৈতিক দল যদি এগ্রি না করে, তো এটা বাস্তবায়ন করা সম্ভব না। এবং একটা দল যদি এটা আপত্তি করে, যেমন ধরুন, যেমন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সংখ্যানুপাতিক পদ্ধতি এটা একটা বেটার অপশন, এটা একটা ভালো পদ্ধতি, এটা গণতন্ত্রকে আরও প্রতিফলিত করবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যদি এই ব্যাপারে ঐক্যমত্য না হয় তাহলে তো এটা বাস্তব হবে না। তো সেই জায়গায় ঐক্যমত্যর বিষয়টা গুরুত্বপূর্ণ। অতএব সেই জায়গা থেকে আমি যেটা মনে করি যে তাদেরকে সিদ্ধান্তে পৌঁছতে হবে যে এই সময় প্রাথমিক ধাপে কি কি সংস্কার করতে হবে। তার একটা মধ্যবর্তী হতে পারে, একটা দূরবর্তী পদক্ষেপ হতে পারে। এই জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে দাবিটা উঠেছে, অনেকেই বলছেন, আমিও এটাকে যুক্তিযুক্ত মনে করি, একটা রূপরেখা দরকার। একটা রূপরেখা দরকার যে এই কাজগুলো তারা করবেন এবং কোন কোন কাজগুলো তারা পলিটিক্যাল পার্টির জন্য রেখে দেবেন, এগুলো একটা সিদ্ধান্তে উপনীত হওয়াটা জরুরি বলে আমি মনে করি। আমরা একটু হারুন রশিদ দেখেছি, হারুন রশিদ একই কথা আপনার কাছে বলতে চাই। এখন ধরেন সংস্কার কমিশন প্রতিবেদন আমরা যদি পাই এরকম যে সংস্কার 2 বছর সময় লাগবে, 2 বছর পরে নির্বাচন, না উনি যেটা বলেছেন যে সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর ফেব্রুয়ারিতে তারপরে সিদ্ধান্ত হবে নির্বাচন কিভাবে হবে করে, আসলে তার এই একটা কথা দিয়ে তো আসলে পুরো কনক্লুশনে যাওয়ার সুযোগ নেই। এখন ওখানে তো আর লেখা থাকবে না যে কিভাবে কি নির্বাচন হবে, কবে নির্বাচন। আমার ধারণা উনি বলতে চেয়েছেন ওটা পাওয়ার পরে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হবে, ডেট ঠিক হবে। ওটা একটা প্রক্রিয়া একটা আছে, টেন্টেটিভ ডেট তো আমরা শুনেছি না ওখানে একটা প্রক্রিয়ার কথা আমি বলি। সেটা হলো প্রক্রিয়া যে বলা হচ্ছিল যে আরেকটা কিন্তু কমিশন হবে, যেটা প্রফেসর ইউনুস সাহেব যেটার চেয়ার, আর আলী রিয়াজ সাহেব ভাইস চেয়ার, এবং সমস্ত কমিশনের যারা চিফ তারা হচ্ছেন মেম্বার। এবং ওই কমিশনের রিপোর্টগুলো নিয়ে স্টেক হোল্ডারদের সাথে হয়তো আর বড় একটা ডায়ালগ হবে। তো সেই ডায়ালগটা কতদিন লাগবে সেটা একটা দেখার বিষয় আছে। আমার মনে হয় যে ডায়ালগের বিষয় হচ্ছে যে সহজ একটি পদ্ধতি আছে, যে আমি যদি 5 জন বসি যে অনৈক্যের জায়গা বাদ দেন, আমরা ঐক্যমত কোথায় কোথায় আছি, তাহলে এইগুলো ফাইনাল, বাকিগুলো রাখেন। তো সেটা করলে কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে যে আমরা 5টা প্রস্তাব আছে, তার ভিতরে এই 2টা প্রস্তাবে আবু সৈয়দ খান, হারুন আর আপনি এই 3 জন একমত, তাহলে আমরা ঐক্যমত হয়ে গেলাম। অর্থাৎ 5টা, কারোর যদি এখন গো থাকে যে 5টাই হতে হবে, তাহলে তো গো ধরে আছেন, তাহলে তো ডেমোক্রেটিক না। সুতরাং যে মিনিমাম ঐক্যমত সেটি হতে কিন্তু সময় লাগবে না, ইট উইল নট টেক লং টাইম যে এই জিনিসগুলো। তো যেটা আবু সৈয়দ খান সাহেব বলছিলেন যে আসলে তো কিছু সংস্কার দরকারই আছে, নাহলে এত বড় রক্তপাত কেন হলো। সুতরাং সেই মিনিমামগুলো আসলে এর মধ্যে কিন্তু করে ফেলা যেত। এই যে হয় না যে 10 মণ রাধা আসবে, 10 মণ ঘি পুড়বে, তারপরে রাধা নাচবে, এটা সবসময় হয় না। বরং সয়াবিন তেল দিয়ে তুমি বেশ একটু যাতে আমরা খেতে পারি সেরকম কোনো খাবার তৈরি করো, সেটি কিন্তু সম্ভব ছিল। এটা না করে শেষ করতে হচ্ছে, ওইটা না করে জল ঘোলা করেছে, তো কিন্তু ঘোলা জল একটু থামতে দেন, এটা ফিটকিরি পদ্ধতিতে ফসা হয়ে যাবে, ইলেকশন আমার মনে হয় দ্রুতই হবে। ধন্যবাদ হারুন রশিদ, ধন্যবাদ আবু সাঈদ খান। প্রিয় দর্শক, এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।